গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা আজকে শুনবেন হুমায়ূন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ। গল্পটি লেখক উৎসর্গ করেছেন মধ্যরাতে যাদের সঙ্গে হিমুর দেখা হয়, বইটি তাদের জন্য। আজ প্রথম পর্ব। সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার হিসেবে রিটায়ার করেছেন। অতীশ দীপঙ্কর রোডে একটা টিন শেড বাড়িতে একা থাকেন। সবাইকে বলে বেড়ান, সুখে আছি রে ভাই, মহা সুখে আছি। ব্যাংকের হিসাব মেলানোর ঝামেলা নাই, হাজিরা দেওয়ার ঝামেলা নাই, পায়ের উপর পা তুলে সুখে জীবনপাত। আমার মতো সুখী বাংলাদেশে আরও আছে বলে মনে হয় না। তার কাজের ছেলের নাম রফিক। সে বাজার করে, রান্না করে এবং রাতে খাবার পর সানাউল্লাহর সঙ্গে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখে। তিনি রফিককেও প্রায়ই বলেন, রফিক, এর নাম সুখ, ইংরেজিতে বলে হ্যাপিনেস। দিনের শেষে আরাম করে ছবি দেখা, রাত 10টায় ঘুমোতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে এক রাতে পরপর 3টা ছবি দেখতে পারি, কিংবা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তে পারি। পারি না? পারেন স্যার। মনে কর এক রাতে আমরা অমিতাভ বচ্চনের 3টা ছবি দেখলাম। রাতটার নাম দিলাম অমিতাভ নাইট। নাইট মানে রাত, অমিতাভের রাত। কেমন হয়? রফিক সব দাঁত বের করে বলল, ভালো হয় স্যার, বুড়া ভালো পাট গায়। উনার 3টা বই কবে দেখব স্যার? আগামীকাল রাতেই দেখা যেতে পারে। আগামীকাল হচ্ছে শুক্রবার, উইকেন্ডের শুরু। যদিও আমার জন্য প্রতিদিনই উইকেন্ড। বিশেষ খাবার দাবারের ব্যবস্থা কর, পোলাও আর খাসির মাংসের রেজালা। সাথে ইলিশ মাছের ভাজি দিব স্যার? দিতে পারিস। পোলাও আর ইলিশ এক সূত্রে গাঁথা। শুক্রবার সকালে রফিক বাজারের টাকা এবং ডিভিডি প্লেয়ার নিয়ে পালিয়ে গেল। অমিতাভের 3টা সিডি তিনি আলাদা করে রেখেছিলেন, সেগুলিও নিয়ে গেল। সানাউল্লাহ বললেন, ভেরি স্টুপিড বয়। সানাউল্লাহ স্টুপিডের চেয়ে খারাপ কোনো গালি দিতে পারেন না। রফিককে স্টুপিড গালি দিয়েও তার একটু মন খারাপ হলো, কারণ রফিককে তিনি পছন্দ করতেন। পছন্দের মানুষকে গালাগালি করা ঠিক না। রফিক একটা খারাপ কাজ করেছে বলে তিনিও করবেন, তা কেমন করে হয়? সানাউল্লাহ ভালো ঝামেলায় পড়লেন। রাতে তাজ রেস্টুরেন্টে খেতে গেলেন। অতিরিক্ত মশলা এবং ঝাল দেয়া খাবার মোটেও ভালো লাগল না। বাসায় ফিরে 3 চামচ চিনি খেলেন, তাতেও মুখের ঝাল দূর হল না। তিনি ফ্যান ছেড়ে হাঁ করে রইলেন ফ্যানের দিকে, যদি ফ্যানের বাতাসে ঝাল ভাব কিছু কমে। এই সময় এক কাণ্ড হল। তার খাটের নিচে খচমচ শব্দ হতে লাগল। তিনি নিচু হয়ে তাকালেন। অবাক হয়ে দেখলেন 6-7 বছরের একটা বাচ্চা চুপ করে আছে। মায়া কাড়ার চেহারা, বড় বড় চোখ, দীর্ঘ আঁখি পল্লব, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, গায়ের রং স্ফটিকের মতো সাদা। তিনি অবাক হয়ে বললেন, তুই কে রে? ছেলেটা ফিসফিস করে বলল, আস্তে কথা বলুন, ঘুম ভেঙে যাবে তো। কার ঘুম ভাঙবে? আমার বোনের, ওর নাম ডমরু। তিনি খাটের নিচে ছেলেটি ছাড়া আর কাউকে দেখলেন না। অবাক হয়ে বললেন, ডমরু কই? ছেলেটি বলল, ও ভূত তো, এই জন্য ওকে দেখছেন না। তুই কি? আমিও ভূত, আমার নাম হোমরু। আমাকে দেখতে পাচ্ছেন কারণ আমি বড়। মানুষের বেশ ধরতে শিখেছি, ও এখনো শেখেনি। আপনার ঘরে কি মধু আছে? মধু কি করবি? খাবো। মধু তো নাই, চিনি দেব? চিনি খাবি? 1 চামচ দিন। তোর বোনটা কি করছে? ও ঘুমাচ্ছে, জ্বর এসেছে তো, এই জন্যে ঘুমাচ্ছে। সানাউল্লাহ বললেন, ভূতেদের জ্বর হয়? হোমরু বলল, জ্বর হয়, সর্দি কাশি হয়। যান, 1 চামচ চিনি নিয়ে আসুন, খিদে লেগেছে। সানাউল্লাহ রান্নাঘরের তাকে চিনি খুঁজতে গিয়ে থমকে গেলেন। তিনি সব কি করছেন? ভূত আসবে কোত্থেকে? কারোর বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে পালিয়ে তার ঘরের খাটের নিচে বসে আছে। এই সহজ জিনিসটা না বুঝে
তিনি ভূত বিশ্বাস করে বসে আছেন। পরপর দুবার বললেন, সানাউল্লাহ, তুমি স্টুপিড, আ ভেরি স্টুপিড ম্যান। তারপরেও তিনি রান্নাঘর থেকে বড় তরকারির চামচ ভর্তি করে চিনি নিয়ে ফিরলেন। মানুষের বাচ্চা হোক, ভূতের বাচ্চা হোক, খেতে চেয়েছে, খাক। সানাউল্লাহ চিনি নিয়ে শোবার ঘরে এসে দেখেন খাটের নিচে কেউ নেই। তাহলে একটু আগে যা দেখেছেন সবই ভুল। সানাউল্লাহ এদিক ওদিক তাকিয়ে ডাকলেন, এই এই। সঙ্গে সঙ্গে খাটের নিচে ছেলেটাকে দেখা গেল। সে হামাগুড়ি দিয়ে বের হয়ে এলো। কই ছিলি? এখানেই ছিলাম, মানুষের বেশ ধরে বেশিক্ষণ থাকতে পারি না। সানাউল্লাহ বললেন, নে চিনি খা। বাচ্চাটা চিনির চামচ নিয়ে খাচ্ছে। চিনির কিছু দানা মেঝেতে পড়ে গিয়েছিল, সেগুলিও সে তুলে মুখে দিল। সানাউল্লাহ বললেন, বোনটাকে দে, ও চিনি খেতে পারে না, শুধু মধু খায়। সানাউল্লাহ বললেন, সারা রাত না খেয়ে থাকবে? অসুবিধা নাই। সানাউল্লাহ বললেন, অসুবিধা নাই মানে? ফাজিল ছেলে, ছোট বোন না খেয়ে থাকবে আর নিজে তো গপ গপ করে চিনি খাচ্ছিস, লজ্জা নেই? কি করব বলুন? সানাউল্লাহ প্যান্ট খুঁজতে লাগলেন। দোকানে যাবেন, মধু পাওয়া যায় কিনা দেখবেন। এত রাতে দোকান খোলা থাকার কথা না, তারপরও চেষ্টা তো নিতে হবে। সানাউল্লাহ বললেন, তোর নাম কি যেন বললি? হোমরু না? হোমরু। তোরা এখানে এসেছিস কিভাবে? মা রেখে গেছে। সানাউল্লাহ বললেন, তোর মা গেছে কই? বাবার খোঁজে গেছে। বাবা রাগ করে দেশান্তরী হয়েছে, মা তাকে খুঁজে আনতে গেছে। মা আমাদের বলেছে, তোরা ওই বাড়িতে থাক, উনি লোক ভালো। আমার কথা বলল? আমাকে চিনল কিভাবে? আমরা তো আপনার বাসার সামনের কাঁঠাল গাছে থাকতাম, মনে নাই? একদিন পা পিছলে কাঁঠাল গাছের সামনে ধুম করে পড়ে গেলেন, পা কেটে গেল। ওই দিন বাবা আপনাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। আমার বাবা একটু দুষ্টু আছে। তোর বাবা মার ঝগড়া কি নিয়ে? বাবা দুষ্টু যে, এই নিয়ে ঝগড়া। মা বলতো, যার আশ্রয়ে থাকো তাকে যখন তখন ধাক্কা দিয়ে ফেলে দাও, এটা কেমন কথা? শেষে বাবা রাগ করে বলল, যা, দেশান্তরী হব। আচ্ছা, তোরা অপেক্ষা কর, দেখি মধু পাই কিনা। এত রাতে দোকান তো সব বন্ধ। হোমরু বলল, ওষুধের দোকান সারা রাত খোলা থাকে, ওষুধের দোকানে মধু পাবেন। সানাউল্লাহ ভূত ছেলের বুদ্ধি দেখে চমৎকৃত হলেন। ওষুধের দোকানে মধু পাওয়া যায়, এটা তার মাথাতেই আসেনি। তিনি মধু কিনলেন। বাসায় ফিরে মধুর কৌটা খাটের নিচে রেখে চিন্তিত হয়েই ঘুমোতে গেলেন। খাটের নিচে কাউকে দেখা গেল না। সানাউল্লাহ নিশ্চিত একটু আগে যা দেখেছেন সবই চোখের ভুল। একটা বয়সের পর মানুষ ভুলভাল দেখা শুরু করে, মনে হয় তার সেই বয়স হয়েছে। তিনি কান খাড়া করলেন। খাটের নিচে চকচক শব্দ হচ্ছে, চেটে মধু খাবার শব্দ। তার নিজের খাটের নিচে দুটা ভূতের বাচ্চা, বিশ্বাস করা যাচ্ছে না। আবার মধু খাবার চকচক শব্দও বিশ্বাস করা যাচ্ছে না। সানাউল্লাহর ঘুম যখন আসি আসি করছে, তখন অস্ট্রেলিয়া থেকে তার মেয়ে জাবিন টেলিফোন করল। বাবা, কয়েকবার টেলিফোন করেছি, তুমি টেলিফোন ধরনি কেন? সানাউল্লাহ বললেন, মধু কিনতে গিয়েছিলাম রে মা, ভুলে মোবাইল ফেলে গিয়েছিলাম। তোমার ডায়াবেটিস, তুমি মধু কিনবে কেন? নিজের জন্যে না রে মা, ডমরুর জন্যে। সে মধু ছাড়া কিছুই খায় না। ডমরু কে? ডমরু হলো হোমরুর ছোট বোন। এরা কারা? সানাউল্লাহ বললেন, এদের আলাপটা আজকে থাকুক, আরেকদিন করি। জাবিন বলল, আরেকদিন করতে হবে কেন, আজই করো। কে এরা? হোমরু ডমরুর মা কয়েকদিনের জন্য আমার এখানে এদের রেখে গেছে, পরে নিয়ে যাবে। বিড়ালের বাচ্চা? প্রায় সেরকমই। প্রায় সেরকম বলছো কেন, ঠিক করে বলো তো? সানাউল্লাহ অস্বস্তির সঙ্গে আমতা আমতা করতে করতে বললেন, ভূতের বাচ্চা। কার বাচ্চা? ভূতের বাচ্চা।
তুমি ভূতের বাচ্চার জন্য মধু কিনতে গিয়েছিলে? হ্যাঁ। মা, রাখি, পরে কথা হবে। না, টেলিফোন রাখবে না, এক্ষুনি শুনব। ভূতের বাচ্চা দুটো এই মুহূর্তে কোথায়? আমার খাটের নিচে। তুমি ওদের দেখতে পাচ্ছ? ভাইটাকে দেখতে পাই, বোনটা ছোট, দেখতে পাচ্ছি না। বেচারির আবার জ্বরও এসেছে। জামিন থমথমে গলায় বলল, তুমি কি আজ ঘুমের ওষুধ খেয়েছ? না। শোবার আগে রোজ একটা করে ঘুমের ওষুধ খাবার কথা না? হ্যাঁ, আজ 2টা ট্যাবলেট খেয়ে আরাম করে ঘুমাবে। সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে যাবে, তরো চেক আপ করবে। আর তোমার ঘরে যে ভূতের বাচ্চা, এই কথা অবশ্যই ডাক্তারকে জানাবে। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আমি কাল রাতে আবার টেলিফোন করব। গুড নাইট বাবা। গুড নাইট মা। সানাউল্লাহ মেয়ের কথা মতো 2টা ঘুমের ওষুধ হিপনল 10 মিলিগ্রাম খেলেন, 1 গ্লাস পানি খেলেন। ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যেতে নেই, 15-20 মিনিট অপেক্ষা করতে হয়। তিনি ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি এনে বিছানায় বসলেন। চুকচুক করে পানি খাবেন, ঝিমুনি আসার জন্য অপেক্ষা করবেন। এই ফাঁকে হোমরুর সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করা যায়। তবে হোমরু ডমরুর বিষয়টা পুরোপুরি তার মাথার কল্পনাও হতে পারে। তার আপন ফুপা ফজলু চোখের সামনে কালো রঙের একটা কুকুর দেখতেন। কুকুরটা অন্ধ, তার লেজটা নাকি কাটা। কুকুর দেখা মাত্র তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়তেন, বিকট চিৎকার করতেন, আসছে, আবার আসছে, আমার হাতে একটা লাঠি দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ পর্যন্ত তার মৃত্যুও হয় কুকুরের ভয়ে। কুকুরটা নাকি তার গলা কামড়ে ধরেছিল। অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারেননি। গোঁ গোঁ করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু। সানাউল্লাহ পানির গ্লাসের চুমুক দিয়ে ডাকলেন, হোমরু। হোমরুর সঙ্গে সঙ্গে জবাব দিল, হুম। সানাউল্লাহ বললেন, হুঁ কি রে বেটা, বল জি। ভূতের বাচ্চা বলে আদব কাঁদে জানবি না? তোর বোনের জ্বর কমেছে? না, জ্বর আছে। মধু খেয়েছে? হুম। ঠান্ডা মেঝেতে শুয়ে আবার জ্বর আসতে পারে, একটা চাদর দেই, চাদরে ঘুমাও। না। আচ্ছা, তোদের এই ঘুমের ব্যাপারটা কিরকম? তোরাও কি আমাদের মতো রাতে ঘুমাস? আমরা দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। মানুষ যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, তোরা দেখিস? হঠাৎ হঠাৎ দেখি। কিরকম স্বপ্ন? ভয়ের না আনন্দের? ভয়ের। সানাউল্লাহ বললেন, মানুষ দুঃস্বপ্ন দেখে বদহজম থেকে, খাওয়া দাওয়ার অনিয়ম হলেই দুঃস্বপ্ন। আমার এক ডাক্তার বন্ধু আছেন, আবু করিম, উনি বলেছেন, বড় ডাক্তার। কাল যাব তার কাছে, দেখি তোর বোনের জ্বরের জন্য কোনো ওষুধ আনা যায় কিনা। হোমরু বলল, কে টেলিফোন করেছিল? আমার মেয়ে জাবিন। আপনার একটাই মেয়ে? হ্যাঁ, অস্ট্রেলিয়ায় থাকে। অনেক দূর? মেয়ে ডাক্তারি করে, আর মেয়ের জামা একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে। হোমরু বলল, ওদের ছেলে মেয়ে নেই? সানাউল্লাহ বললেন, জাবিন পড়াশোনা করছে তো, এই জন্যে বাচ্চা নিচ্ছে না। পড়াশোনা শেষ করেই বাচ্চা নেবে, তখন আমিও চলে যাব। শেষ বয়সে নাতি নাতনির সঙ্গে থাকা খুবই আনন্দের। জাবিন চেষ্টা করছে আমার যেন ইমিগ্রেশন হয়, কাগজপত্র জমা দিয়েছে। ইমিগ্রেশন কি? অন্য দেশে থাকার অনুমতি। তোদের তো এই সমস্যা নেই, যখন যেখানে ইচ্ছে চলে যেতে পারিস, তাই না? হুঁ কি, বল জি। জি। সানাউল্লাহর ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে শুরু করেছে। তিনি পানির গ্লাস শেষ করে বালিশে মাথা ছোঁয়াতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। খাটের নিচে চুকচুক শব্দ হচ্ছে, শব্দটাও শুনতে ভালো লাগছে। ডাক্তার আবু করিম ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের প্রাক্তন শিক্ষক। ছাত্র জীবনে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। চিকিৎসা কিংবা অধ্যাপনা কোনোটাতেই তেমন সুবিধা করতে পারেননি। তার অনেক ছাত্র তাকে ডিঙিয়ে ফুল প্রফেসর হয়েছে, তিনি হতে পারেননি। প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়েছেন, সেখানেও কিছু হয়নি। ডাক্তারদের চেম্বার থাকে রোগীতে ভর্তি,
কয়েকজন অ্যাসিস্ট্যান্ট রোগী সামলাতে হিমশিম খায়। তার চেম্বার খালি। মাছিও ওড়ে না, কারণ তার চেম্বার অতি পরিষ্কার পরিচ্ছন্ন চেম্বার। মাছিরা পরিচ্ছন্নতা পছন্দ করে না। ভালো বেতন দিয়ে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছিলেন, নাম্বার দেয়া প্লাস্টিকের কার্ডের ব্যবস্থা করেছিলেন, ওয়েটিং রুমে 42 ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি রেখেছিলেন। রোগীর নাম্বার ফ্ল্যাট স্ক্রিনে উঠবে, তখন রোগী ঢুকবে, তার আগে না। প্লাস্টিকের নম্বর কার্ডে তিনি অনেক বুদ্ধি খাটিয়ে কিছু নির্দেশও লিখেছিলেন। টিভি স্ক্রিনে নাম্বার না দেখা পর্যন্ত শান্ত হয়ে অপেক্ষা করুন। আপনার রোগ নিয়ে পাশের রোগীর সঙ্গে আলোচনা থেকে বিরত থাকুন। পেছনের নম্বর আগে আনার তদবির করবেন না। মোবাইল টেলিফোনে উচ্চস্বরে আলাপ করবেন না। আপনাদের সময় কাটানোর জন্য অনেক ম্যাগাজিন রাখা আছে, ম্যাগাজিন পড়ুন, তবে দয়া করে বাড়িতে নিয়ে যাবেন না। আবু করিমের অ্যাসিস্ট্যান্ট 3 মাস কাজ করার পর, অর্থাৎ 3 মাস চুপচাপ বসে থাকার পর, এক সন্ধ্যায় 4টা থার্মোমিটার, প্রেশার মাপার যন্ত্র, কান দেখার যন্ত্র এবং 5টা ওরসালাইনের প্যাকেট নিয়ে ভেগে চলে গেল। ডাক্তার আবু করিম চেম্বার উঠিয়ে দিলেন। এখন তিনি একা থাকেন। তার স্ত্রী, তিনিও ডাক্তার, শায়লা, আলাদা থাকেন। তিনি বলেন, অর্ধ উন্মাদের সঙ্গে বাস করা সম্ভব নয়। ডাক্তার হিসেবে শায়লা অত্যন্ত সফল। তার চেম্বার সবসময় রোগীতে ভর্তি থাকে। ডাক্তার আবু করিমের এখন সময় কাটে টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে দেখে বিভিন্ন খাবার তৈরিতে। তিনি আচার বানাতেও বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। তার নিজস্ব উদ্ভাবন নিম পাতার তিক্ত আচার। জাতীয় আচার তৈরির প্রতিযোগিতায় তার তৈরি নিম পাতার তিক্ত আচার 5ম পুরস্কার পেয়েছে। সজিনা গাছের ছালের আচার পেয়েছে অনারেবল মেনশন। বাণিজ্যিকভাবে তিনি এই 2 ধরনের আচার তৈরি নিয়ে ভাবছেন। ডাক্তার আবু করিমের একমাত্র বন্ধু সানাউল্লাহ। আবু করিম রোগী দেখা ছেড়ে দিয়েছেন, তবে সানাউল্লাহর ব্যাপারটা অন্যরকম। সানাউল্লাহ যে তার রোগী তা না, আচার টেস্টার। বন্ধুর আচার প্রতিভায় সানাউল্লাহ মুগ্ধ। সকাল 10টার আগে কাউকে দেখতেই আবু করিম খুশি হন না। আজ সানাউল্লাহকে দেখে অতীব আনন্দ পেলেন। গত 7 দিনের চেষ্টায় নতুন একটি আচার তৈরি হয়েছে। আচারের জগতের বিপ্লব বলা যেতে পারে, কারণ এই আচারের নাম আমিষ আচার। গরুর মাংসের নির্যাসের সঙ্গে কাঁচামরিচ, শুকনামরিচ এবং নাগামরিচের নির্যাস প্রথমে মেশানো হয়েছে। টক ভাব আনার জন্য দেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিড। জেলি ভাব আনার জন্য তার সঙ্গে মেশানো হয়েছে আগার আগার। প্রতিটি আচারের বোতলে একটি করে 20 মিলিগ্রামের ভিটামিন বি কমপ্লেক্স মিশিয়ে দেওয়া হয়েছে, পুষ্টিমান ঠিক রাখার ব্যবস্থা। সানাউল্লাহ চায়ের চামচে 1 চামচ আমিষ আচার খেয়ে কিছুক্ষণ ঝিম ধরে থেকে বললেন, জিনিসটা মনে হচ্ছে বিষাক্ত। আবু করিম বিরক্ত হয়ে বললেন, বিষাক্ত হবে কোন দুঃখে? তুমি চামচ ভর্তি করে সিরাপের মতো খাচ্ছ বলে এরকম লাগছে। চেটে চেটে খাও। সানাউল্লাহ তাই করলেন এবং বললেন, মন্দ না। আবু করিম বললেন, মন্দ না শব্দটা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবে না। মন্দ না হচ্ছে একটা নন কমিটাল টার্ম। লাইফে কমিট করতে হয়। বলবে মন্দ অথবা ভালো, মন্দ না কখনোই না। সানাউল্লাহ বললেন, ভালো, তবে একটু ইয়ে মানে স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বলতে পারছি না। আরেক চামচ খেয়ে দেখি। যত ইচ্ছে খাও। অতি উপকারী আচার। প্রোটিনের বিল্ডিং ব্লক, অ্যামিনো অ্যাসিডে ভর্তি। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। আগার আগার দেয়াতে কোষ্ঠকাঠিন্যেও কাজ করবে। নাগামরিচ এবং কাঁচামরিচের রস ব্লাড থিনারের কাজ করবে, থ্রম্বোসিস হবে না। সানাউল্লাহ মুগ্ধ হয়ে বললেন, দেখি আরেক চামচ। তিনি দুপুরের মধ্যেই অর্ধেক বোতল নামিয়ে ফেললেন। আবু করিম বললেন, আজ আমার মনটা বিশেষ খারাপ। তোমার আচার খাওয়া দেখে মন খারাপ ভাব সামান্য কমেছে। মন খারাপ কেন? আমার চোর অ্যাসিস্ট্যান্টকে তোমার ভাবি তার চেম্বারে চাকরি দিয়েছে। কাজটা ঠিক হয়নি। গুন্ডা প্রকৃতির কারোর সঙ্গে তোমার পরিচয় আছে? আছে, আমার খালাতো ভাই হামিদুর, ওয়ার্ড কমিশনার। তাকে দিয়ে আমার চোর অ্যাসিস্ট্যান্টকে পাবলিকলি কানে ধরে উঠবোস করাতে পারবে?
তোমার ভাবির সামনে করালে ভালো হয়। সানাউল্লাহ বললেন, তার ঠিকানা জানি না, দেখি যোগাযোগ করতে পারি কিনা। আবু করিম আমিষ আচারের সাফল্যে মুগ্ধ হলেন। সানাউল্লাহ বললেন, জাবিন কাল রাতে আমাকে বিশেষভাবে বলেছে থরো চেক আপ করতে। আবু করিম বললেন, এখনই করছি, প্রেশার সুগার সব মেপে দিচ্ছি। সানাউল্লাহ বললেন, জ্বরের একটা ওষুধ দিও তো। আবু করিম বললেন, তোমার জ্বর? না, আমার না, ডমরুর জ্বর। ডমরুকে? ডমরু হল হোমরুর ছোট বোন। বয়স? ঠিক বয়স বলতে পারবো না, শিশু। শিশুদের আমি জ্বরের জন্য অ্যানালজেসিক দেবার পক্ষপাতী না। গা স্পঞ্জ করে জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে কোল্ড শাওয়ার। আচ্ছা, তোমার এই আমিষ আচার কি শিশুরা খেতে পারবে? এখনও টেস্ট করা হয়নি, তবে ঝাল বেশি, এটা একটা সমস্যা। শিশুদের জন্য আলাদা একটা মিষ্টি ভার্সন করার পরিকল্পনা আছে। বাজারে অনেক কাঁচামরিচ পাওয়া যায়, ঝালের বংশও নেই, তার নির্যাস ব্যবহার করা হবে, আর সঙ্গে মধু দেওয়া হবে। মধুর ফ্রুক্টোজ শিশুরা পছন্দ করবে, চেটে চেটে খাবে। সানাউল্লাহ হঠাৎ বললেন, তুমি কি ভূত বিশ্বাস করো? আবু করিম ভুরু কুঁচকে বললেন, ভূতের কথা এলো কি জন্যে? এমনি জিজ্ঞেস করলাম। ভূত ফুত বিশ্বাস করি না, এই ভূত হচ্ছে দুর্বল মস্তিষ্কের কল্পনা। সানাউল্লাহ বললেন, ঠিক বলেছ। আবু করিম বললেন, ভূত প্রেত প্রসঙ্গ আমার সামনে তুলবে না, অযথা সময় নষ্ট। অবশ্যই। তুমি আচারের বোতলটা নিয়ে যাও, ভাতের সঙ্গে খেয়ে দেখো কি অবস্থা। সানাউল্লাহ বন্ধুর কাছ থেকে আমিষ আচারের বোতল নিয়ে বাসায় ফিরলেন। জাবিন প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোন করল, উদ্বিগ্ন গলায় বলল, বাবা ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ। কি বললেন? বললেন সব ঠিক আছে, ব্লাড কোলেস্টেরল টেস্ট করতে বলেছেন, কাল পরশু করিয়ে ফেলব। হোমরু ডমরুর ব্যাপারটা বলেছ? বলেছি, ডমরুর জ্বরের কথা বললাম। উনি কোনো ওষুধ দিতে রাজি হননি, তবে ওদের জন্য 1 বোতল আচার দিয়েছেন। কি বললে? 1 বোতল আচার দিয়েছেন? হ্যাঁ, আমিষ আচার, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ। বাবা, তুমি অবশ্যই ঘন ঘন করিম চাচার বাসায় যাবে না। এত বড় একজন ডাক্তার হয়ে যিনি শুধু আচার বানান, তার মাথায় সমস্যা আছে। সানাউল্লাহ হতাশ গলায় বললেন, শুধু আচার তো বানান না মা, রান্না করেন, নতুন নতুন রেসিপি আবিষ্কার করেন। তার আবিষ্কার তিতা করলা দিয়ে গরুর মাংস অসাধারণ জিনিস। একবার যে এই জিনিস খাবে তার মুখে অন্য কিছু রুচবে না। জাবিন বলল, করিম চাচা প্রসঙ্গে কথা বলতে আর ভালো লাগছে না। বাবা শোনো, তুমি তোমার ভূতের বাচ্চাকে টেলিফোন দাও, আমি কথা বলবো। এখন তো দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? তারা তোমার সঙ্গে কথা বলতে পারলে আমার সঙ্গেও কথা বলতে পারবে। ওরা ঘুমাচ্ছে মা, এরা দিনে ঘুমায়, রাতে জেগে থাকে। বাবা শোনো, তোমার কথাবার্তা আমার কাছে খুবই এলোমেলো মনে হচ্ছে। আমি 1 মাসের মধ্যে ঢাকায় এসে তোমার ব্যবস্থা করছি। সানাউল্লাহ আনন্দিত গলায় বললেন, চলে আয় মা, অনেকদিন তোকে দেখি না। কবে আসবি তারিখটা বল, আমি এয়ারপোর্টে থাকব। জাবিন বলল, আমাকে একটা সত্যি কথা বলো তো বাবা, তুমি আমাকে ঢাকায় আনার জন্য ভূতের গল্প ফেঁদেছ, তাই না? তোমার মাথা খারাপ হয়ে গেছে এই মনে করে আমি যেন ছুটে চলে আসি, ঠিক বলছি না বাবা? সানাউল্লাহ চুপ করে রইলেন। জাবিন বলল, দেখেছ আমার কত বুদ্ধি, আমাকে আনার জন্য ভূতের গল্প ফাঁদার প্রয়োজন নেই বাবা। তোমার জামাই ছুটি পাচ্ছে না বলে আসতে পারছি না, ছুটি পেলেই চলে আসব। আমাকে আর ভূত প্রেতের গল্প বলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রাখি বাবা। আচ্ছা। টেলিফোন রেখে সানাউল্লাহ ঘর তালা বন্ধ করে বের হলেন। কয়েকটা জিনিস কেনা দরকার। হোমরু ডমরুর জন্য নরম পোশাক, কয়েক কোটা মধু, বিভিন্ন রকমের ফলের জুসও কেনা যেতে পারে। মধু যেহেতু খায়, ফলের রসও খাবার সম্ভাবনা। নিউ মার্কেটের বইয়ের দোকানে যাওয়া দরকার, ভূত বিষয়ে যদি বইপত্র পাওয়া যায়। ভূতপ্রেত বিষয়ক অনেক বই পাওয়া গেল, সবই গল্প উপন্যাস, যেমন রাক্ষস খোক্ষস, রক্তহীন ভূতের গল্প, বাঁশ গাছের পেতনি,
সানাউল্লাহর দরকার শিক্ষামূলক বই, এইসব না। তিনি লাইব্রেরিয়ানকে বললেন, এর বাইরে কিছু আছে? লাইব্রেরিয়ান বললেন, এর বাইরে বলতে কি বুঝাচ্ছেন? শিক্ষামূলক বই, যেমন ভূতের খাদ্য বা ভূতেদের সামাজিক বিন্যাস। আমার আসলে প্রয়োজন ভূতেদের খাদ্য বিষয়ক বই। লাইব্রেরিয়ান অবাক হয়ে বললেন, ভূতের খাদ্য বিষয়ক বই চাচ্ছেন? জি, আমরা মানুষরা মূলত 3 ধরনের খাদ্য গ্রহণ করি: শর্করা, আমিষ আর স্নেহ। ভূতেদের কি অবস্থা? আমার বাসায় 2টা ভূতের বাচ্চা আছে, ওদের কি খাওয়াবো বুঝতে পারছি না, সমস্যা আছি। আপনার বাসায় ভূতের বাচ্চা? জি, ভাই বোন। ও আচ্ছা। ভাইটা বড়, নাম হোমরু। ওদের পুষ্টিকর খাবার কি দেয়া যায় তাই নিয়ে চিন্তিত। লাইব্রেরিয়ান বললেন, স্যার, আপনি বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টিবিজ্ঞানে চলে যান, তারা হয়তো বলতে পারবেন। পুষ্টিবিজ্ঞানে যাবার ইচ্ছা আছে, তবে তারা আমাকে পাগল ভাবে কিনা কে জানে। পাগল ভাবার সম্ভাবনা আছে। চা খাবেন স্যার? একটু চা খান, এখানে ভালো সিঙ্গাড়া পাওয়া যায়। সিঙ্গাড়া আনিয়ে দিই? সানাউল্লাহ লাইব্রেরিয়ানের ভদ্রতায় মুগ্ধ হলেন, চা সিঙ্গাড়া খেতে রাজি হলেন এবং ভদ্রতার কারণেই তার দোকান থেকে একটা বই কিনলেন, ভূতের বই, নাম মধ্যরাতের হাসি। লাইব্রেরিয়ান বললেন, স্যার, আমার নাম কাদের। যখনই এদিকে আসবেন অবশ্যই আমার দোকানে আসবেন, চা সিঙ্গাড়া খেয়ে যাবেন। আপনার বাসায় গিয়ে ভূতের বাচ্চা দেখার শখও আছে, যদি অনুমতি দেন। সানাউল্লাহ বললেন, এখন ওদেরকে লুকিয়ে রেখেছি, জানাজানি হলে লোকজন হামলে পড়বে, পত্রিকাওয়ালা, টিভি চ্যানেল, জীবন অস্থির করে ফেলবে। ঠিক বলেছেন স্যার। নিউ মার্কেট থেকে সানাউল্লাহ কিছু কেনাকাটা করলেন। হোমরুর জন্য লাল শার্ট, খাকি হাফ প্যান্ট, একজোড়া রবারের নরম জুতো। ডমরুর জন্য কিছু কেনা হলো না, তাকে তিনি এখনো চোখে দেখেননি, তার সাইজ কি তাও জানেন না। কিছু খেলনা কিনলেন, ব্যাটারিতে চলে এমন গাড়ি। একটা মাছ বোতাম টিপলে লেজ নেড়ে নেড়ে এগুতে থাকে, পোঁ পোঁ শব্দ করে। বড় একটা গাঢ় হলুদ রঙের বল কিনলেন। ভূতের বাচ্চারা এইসব খেলনা পছন্দ করে কিনা তিনি জানেন না, তারপরেও কেনা থাকলো। শিশু হচ্ছে শিশু, ভূত শিশু মানব শিশু আলাদা কিছু না বলেই তার ধারণা। এই বিষয়ে বিশেষজ্ঞ কারোর সঙ্গে কথা বলতে পারলে ভালো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্সে তার এক বন্ধু আছেন, প্রফেসর ডক্টর আইনউদ্দিন, তার সঙ্গে আলোচনা করা যায়। ডক্টর আইনউদ্দিন সিরিয়াস ধরনের মানুষ, যে কোনো বিষয় নিয়ে সিরিয়াস কথাবার্তা বলতে পছন্দ করেন। ছাত্র মহলে তিনি গাইনউদ্দিন নামে পরিচিত। গাই নামক নিরীহ প্রাণী যেমন সারাদিন জাবর কাটে, গাইনউদ্দিনও নাকি তাই করেন, বিজ্ঞানের জাবর কাটেন। সানাউল্লাহ নিজের বাসায় না ফিরে আইনউদ্দিনের ফুলার রোডের বাসার দিকে রওনা হলেন। দুপুরের খাওয়া তার ওখানেই সারবেন, খেতে খেতে ভূত বিষয়ক আলোচনা করবেন। তাকে বাসায় না পাওয়া গেলেও সমস্যা নেই, আইনউদ্দিনের কাজের ছেলে রহমত তাকে ভালোই চেনে। আইনউদ্দিন এবং তার স্ত্রী রুবার ঝগড়া মিটমাট করার জন্যে তাকে অনেকবার এই বাড়িতে আসতে হয়েছে। তাদের ঝগড়া ধারাবাহিক নাটকের মতো হয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে 2 বার করে হচ্ছে। দুজনের বয়সের বিরাট ব্যবধান একটা কারণ হতে পারে। আইনউদ্দিন বাসায় ছিলেন। সানাউল্লাহকে দেখে তিনি অতি বিরক্ত গলায় বললেন, তোমার সমস্যা কি? আইনউদ্দিনের এই বাক্য মুদ্রা দোষের মতো। যে কোনো মানুষের সঙ্গে দেখা হলেই তিনি বিরক্ত মুখে জিজ্ঞেস করেন, সমস্যা কি? সানাউল্লাহ বললেন, ভাবি বাসায় নেই? না। আবার ঝগড়া? আইনউদ্দিন বললেন, ঝগড়া টগড়া কিছু না, ইদানিং লক্ষ্য করছি আমি যাই বলি সে বিরক্ত হয়। গতকাল রাতে ঘুমাতে যাবার আগে আমি তাকে বললাম, ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়াটা তাকে অপমান করার মতোই। রুবাকে বোঝানোর জন্যে রবীন্দ্রনাথের সঙ্গে একটা তুলনামূলক আলোচনায় গেলাম। তাকে বললাম, রবীন্দ্রনাথকে যদি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে, এই কবিতার জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো, তাহলে তাকে অপমান করা হতো। কথা শেষ করার আগেই তোমার ভাবি বিছানা থেকে নামতে নামতে বলল, বিদায়। আমি বললাম, বিদায় মানে কি? কাকে বিদায় বলছো? আইনস্টাইনকে না রবীন্দ্রনাথকে? তোমার ভাবি কোনো জবাব না দিয়ে পাশের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। সকালে উঠে দেখি চলে গেছে। টেলিফোন করি, টেলিফোন ধরে না।
তুমি এসেছো ভালো হয়েছে। তুমি আমার শ্বশুরবাড়িতে যাবে, তোমার ভাবির সঙ্গে কথাবার্তা বলে তাকে বুঝে সুঝিয়ে নিয়ে আসবে। সানাউল্লাহ বললেন, অবশ্যই নিয়ে আসব, দুপুরে তোমার এখানে খাবো। রান্নাবান্না কি হয়েছে? জানি না, রহমতকে জিজ্ঞেস করো। বাজারের টাকা নিতে এসেছিল, ধমক দিয়ে বিদায় করেছি। মনে হয় না সে কিছু রেঁধেছে। রহমত রান্না করেছে ভাত, ডাল এবং শুকনো মরিচের ভর্তা। খাবার টেবিলে সানাউল্লাহ ভূত বিষয়ক আলাপটা তুললেন। তোমাদের সায়েন্স কি বলে? ভূত বলে কিছু আছে? আইনুদ্দিন বললেন, সায়েন্স এই বিষয়ে কিছু বলে না। সায়েন্স হচ্ছে পরীক্ষা নির্ভর শাস্ত্র। ভূত বিষয়ে কোনো পরীক্ষা হয়নি। হয়নি কেন? প্রয়োজন হয়নি বলে হয়নি। সানাউল্লাহ বললেন, তোমার কি মনে হয় ভূতের অস্তিত্বের কোনো সম্ভাবনা আছে? এই বিষয়ে চিন্তা করিনি। ছোটবেলায় শুনেছি রাতে মিষ্টির দোকানের জিনরা এসে উপস্থিত হয়, সব মিষ্টি খেয়ে শেষ করে। এটা কি সম্ভব? আইনুদ্দিন বললেন, কোনো প্রাণী যদি খাদ্য গ্রহণ করে তাহলে অবশ্যই তাকে খাদ্যের বর্জ্য বের করে দিতে হবে। জিন মিষ্টি খেলে তাকে হাগু করতে হবে। কেউ কখনো জিনের গু দেখেছে? যেহেতু দেখে নাই, সেহেতু জিন মিষ্টি খায় না। একে বলে ডিডাকটিভ লজিক। সানাউল্লাহ বললেন, তোমার কথায় যুক্তি আছে। যাই হোক, তুমি কি ভূতপ্রেত বিষয়ক কিছু তথ্য আমাকে জোগাড় করে দিতে পারবে? কি করবে? রিটায়ারমেন্টে চলে গেছি, কাজকর্ম নাই তো, সময় কাটানো। সায়েন্সের কিছু সহজ বই দিয়ে দিই, সেটা পড়ে সময় কাটাও। ক্যালকুলাসের ইতিহাস বইটা দেব? ক্ষুদ্র সংখ্যার বিজ্ঞান, অসাধারণ জিনিস। সানাউল্লাহ অনাগ্রহের সঙ্গে বললেন, দাও। আর একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি, গুন্ডা প্রকৃতির কোনো ছাত্র কি তোমার আছে? মারামারিতে বিশেষ পারদর্শী এরকম কেউ? কেন? একজনকে সবার সামনে চড়থাপ্পড় দেয়া প্রয়োজন। আইনুদ্দিন বিরক্ত গলায় বললেন, তোমার কাছ থেকে এই ধরনের কথা শুনব কল্পনাও করিনি। আমি আমার ছাত্র ব্যবহার করব গুন্ডামির জন্যে? আমি কি পলিটিক্যাল লিডার? সরি বলো। সানাউল্লাহ বললেন, সরি। আইনুদ্দিন তার ব্যক্তিগত লাইব্রেরি ঘেঁটে ক্যালকুলাসের ইতিহাস বইটা বের করলেন। সানাউল্লাহ ক্যালকুলাসের ইতিহাস বই নিয়ে বাড়ি ফিরলেন। আইনুদ্দিনের স্ত্রীকে আনার জন্য তার যাবার কথা ছিল। আইনুদ্দিন কিছুতেই শ্বশুরবাড়ির ঠিকানা বা টেলিফোন নম্বর মনে করতে পারলেন না। কাজেই স্ত্রী ফেরত আনার প্রজেক্ট বাতিল হয়ে গেল। খাটের নিচে হোমড়ু বসা, তার হাতে আমিষ আচারের কৌটা। সে কৌটায় চামচ ডুবিয়ে দ্রুত খাচ্ছে। খাবার দৃশ্যটা দেখছেন সানাউল্লাহ। তিনি মেঝেতে হাঁটু গেড়ে বসেছেন। হোমড়ু, তোর খবর কি? ভালো। তোর বোনের খবর কি? ডমরু, তার জ্বর কমেছে? আচারটা খেতে কেমন? ভালো। এর নাম আমিষ আচার, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ। পুরো বোতল একা খেয়ে ফেলছিস? পেট নেমে যাবে তো, হেগে বাড়ি নষ্ট করবি। হোমরু জবাব দিল না। হেগে বাড়ি নষ্টের ব্যাপারটা মনে হয় সে বুঝতে পারেনি। হয়তো ওদের মধ্যে এই সিস্টেমই নেই। তোর জন্য শার্ট প্যান্ট এনেছি, দেখেছিস? হ্যাঁ। তোর বোনের সাইজ জানি না, তারপর একটা ফ্রক আনলাম। ফিটিং হবে কিনা কে জানে। হোমরু বলল, হবে। দুই ভাই বোন মিলে জামা কাপড় পর, দেখি কি অবস্থা। হোমরু বলল, জুতা আনেন নাই? সানাউল্লাহ বললেন, তোর জন্য রবারের জুতা এনেছি। ডমরুর পায়ের মাপ তো জানি না, তার টানা হয়নি। পায়ের মাপ দিয়ে দিস, নিয়ে আসব। তোরা এখন খাটের নিচ থেকে বের হ। আমি তোষক পেতে দিই, তোষকে আরাম করে ঘুমোবি। শিমুল তুলার তোষক, মাখনের মতো মোলায়েম। সানাউল্লাহ তোষক পাতলেন, তোষকের ওপর চাদর বিছালেন। দুটা ছোট ছোট বালিশ এবং একটা কোল বালিশ কিনেছিলেন। সেগুলো সাজাতে সাজাতে বললেন, তোদের কি পানি খাবার অভ্যাস আছে? পানির গ্লাস জগ রাখব? হোমরু বলল, না, মধু রেখে দিন। খেলনা কিনেছি, খেলনা দিয়ে খেলবি? খেলব। ব্যাটারি অপারেটেড খেলনা, বোতাম টিপবি, খেলনা চলবে। বোতাম টিপতে পারিস? না। এই তো আরেক যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, সব সমস্যার সমাধান আমার কাছে আছে।
যখন খেলতে ইচ্ছা করবে আমাকে বলবি, আমি বোতাম টিপে দেব। চলবে না? চলবে। প্রথম কোনটা দিয়ে খেলতে যাস? মাছটা ছাড়ব? বোতাম টিপলেই মাছ লেজ নাড়তে নাড়তে তোর দিকে যাবে, ছাড়ব? আচ্ছা। বোতাম টিপে মাছ ছাড়তেই এক কাণ্ড হল। হোমড়ু ভয়ে চেঁচিয়ে উঠল, ডমরুও চেঁচাতে লাগল। সানাউল্লাহ প্রথমবারের মতো ডমরুর গলা শুনলেন। তিনি তাড়াতাড়ি মাছ আটকালেন। ভূতের বাচ্চারা যে সামান্য মাছ দেখে এতটা ভয় পাবে তিনি ভাবেননি। ভাই বোন দুজনেই কাঁদছে। ভাইটাকে দেখা যাচ্ছে, বোনকে দেখা যাচ্ছে না, তবে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। সানাউল্লাহ বললেন, আরে ভয় নেই, ভয় নেই, এই দেখ ব্যাটারি খুলে ফেললাম, এখন খুশি? হোমড়ু হ্যাঁ সূচক মাথা নাড়তে নাড়তে চোখ মুছল। সে ব্যাটারিটা ছুঁয়ে দেখল। সানাউল্লাহ বললেন, এই দুটো হলো ব্যাটারি, এখান থেকে কারেন্ট তৈরি হয় আর সেই কারেন্টে খেলনা চলে। তুই একটা হাতে নে, আর এই বোনের হাতে একটা দে, ভয় কাটুক। কলিং বেল বাজছে। সানাউল্লাহ উঠে দাঁড়ালেন। তার বাসায় কেউ আসে না। কে এসেছে বুঝতে পারছেন না। রাত 8টা বাজে, তাকে হোটেলে খেতে যেতে হবে। দরজা খুলে তিনি হতভম্ব। রফিক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ইলিশ মাছ। রফিককে কি বলবেন বুঝতে পারছেন না। কঠিন ধমক দেওয়া উচিত। চুরি করে ভেগেছে, এখন ইলিশ মাছ নিয়ে উপস্থিত। বদের বাচ্চা। সানাউল্লাহ ধমক দেবার প্রস্তুতি নিলেন। কয়েকবার খাকারি দিয়ে গলা পরিষ্কার করলেন। যখন ধমক দিতে যাবেন তখন রফিক বলল, স্যার কেমন আছেন? তিনি বললেন, ভালো। রাতে খাওয়া দাওয়া হয়েছে? না। খান কই, হোটেলে? ইলিশ মাছ নিয়ে আসছি, বেগুন দিয়া রাঁধি। ঘরে কি বেগুন আছে স্যার? জানি না, খুঁজে দেখ। রফিক রান্নাঘরে ঢুকে গেল। সানাউল্লাহ ধমক জমা করে রাখলেন। সুবিধামতো সময় ধমক দিলেই হবে, তাড়াহুড়ার কিছু নাই। রাতে তাকে আজ হোটেলে খেতে যেতে হবে না, এই আনন্দেই তিনি অস্থির। আনন্দের সময় ধমক আসতে চায় না। তবে এর মধ্যে রফিক যদি নিজ থেকে ক্ষমা চেয়ে ফেলে তাহলে ভিন্ন কথা। ক্ষমা চাওয়ার পরে অপরাধ থাকে না। তিনি রান্নাঘরে ঢুকলেন। রফিক বিপুল উৎসাহে কাজে লেগে গেছে। এখন মাছ কুটছে। রফিক বলল, বেগুন ঘরে নাই স্যার, আলু আছে, আলু দিয়ে ঝোল করি আর 1 পিস ভাইজা দিই, ঠিক আছে? এখন কি 1 কাপ চা বানায় দিব? দে। আচ্ছা শোন, তুই কি ভূতে বিশ্বাস করিস? রফিক বলল, ভূত অবশ্যই বিশ্বাস করি, আমি তো বেকুব না যে ভূত বিশ্বাস করব না। ভূত কখনো দেখেছিস? আমার বাপজান দেখছেন। আমার বাড়ির সামনে একটা তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছে পেত্তুনি থাকত। হের স্বভাব চরিত্র ছিল জঘন্য। কি করত? মাইনছের গায়ে স্যাপ দিয়া হি হি করে হাসত। কাপড় চুপড়ও ঠিক মতো পরত না। বাপজান অনেকদিন দেখছে গাছে ল্যাংটা বসা। পরে তোর বাপজান কি করলেন? তেঁতুল গাছ কাটায় ফেললেন, পেত্তুনি বিদায়। সানাউল্লাহ বললেন, গাছ কাটার সঙ্গে সঙ্গে চলে গেল? সঙ্গে সঙ্গে যায় নাই, কিছুদিন বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে, ঢিল মারছে, তারপর চলে গেছে। কোথায় গেছে জানিস? অন্য কোনো তেঁতুল গাছে গিয়ে উঠছে। পেত্তুনি তেঁতুল গাছ ছাড়া থাকতে পারে না। সানাউল্লাহ বললেন, ভূতের খাদ্য কি জানিস নাকি? জানি, গজার মাছ পুড়ায় দিলে আরাম করে খায়। কাঁচা মাছও খায়, তয় টাটকা হইতে হয়। বিলের আশেপাশে এরা মাছের সন্ধানে ঘুরে। স্যার ঘরে গিয়ে বসেন, সাবানে আনতাসি। শোবার ঘরে ঢুকতেই হোমড়ু বলল, ব্যাটারি খাবো। সানাউল্লাহ অবাক হয়ে দেখেন এরা ব্যাটারি দুটাই খেয়ে ফেলেছে, কার্বনটা পড়ে আছে। তোরা ব্যাটারি খেয়েছিস? খুব মজা। বলিস কি, ভূত ব্যাটারি খায় এটা তো জানতাম না। হোমড়ুর পাশ থেকে চিকেন গলায় ডমরু বলল, বাবা ব্যাটারি খাবো। সানাউল্লাহ চমকে উঠে বললেন, এই মেয়ে আমাকে বাবা ডাকছে নাকি? হোমড়ু বলল, বাবা ডাকছে কেন? হোমড়ু বলল, জানি না। সানাউল্লাহ বললেন, বাবা ডাকার দরকার নেই, স্যার ডাকলেই হবে। ডমরু বলল, আমি বাবা ডাকবো, বাবা ডাকবো, বাবা ডাকবো। সানাউল্লাহ হতাশ গলায় বললেন, ঠিক আছে,
বাবা ডাকতে চাইলে ডাক, অসুবিধা নেই। ব্যাটারি খেতে চাস, কাল কিনে আনবো। কিন্তু ব্যাটারি খাওয়া ঠিক হচ্ছে কিনা তাও তো বুঝতে পারছি না। রফিক চা নিয়ে এসেছে, হোমরু ফুরুত করে খাটের নিচে ঢুকে গেছে। সানাউল্লাহ ঠিক করতে পারলেন না রফিকের সঙ্গে ভূতের বাচ্চার দুটোর ব্যাপারে আলাপ করবেন কিনা। এক বাড়িতে যেহেতু বাস, আলাপ করাই উচিত। তবে তাড়াহুড়ার কিছু নেই। রফিক নিজ থেকেই আবিষ্কার করুক, সেটাই ভালো হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা সানাউল্লাহর মহাবিপদ। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।